সব জেলায় করোনা সংক্রমণ, 24 ঘন্টায় 790 রোগী শনাক্ত, নমুনা সংগ্রহে হচ্ছে আরও বুথ। করোনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা, চাহিদা মাফিক টেস্টের জন্য বাড়ছে ল্যাবের সংখ্যা। থমকে গেছে শিক্ষা ব্যবস্থা, সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, অনিশ্চয়তায় পরীক্ষার্থীরা। সবার মতামতে সময় মতো প্রণোদনা বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের, চলছে ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। করোনায় মৃতের সংখ্যায় ইউরোপের সর্বোচ্চ অবস্থানে যুক্তরাজ্য, বিশ্বে আক্রান্ত 2,58,000। প্রতিদিনই ভাঙছে করোনা আক্রান্তের রেকর্ড। সবশেষ তথ্য মতো একদিনে শনাক্ত রোগীর সংখ্যা 790, মারা গেছেন আরও 3 জন। আক্রান্তের সংখ্যা বেড়ে 11,719 এবং মোট মৃত্যু 186। রাঙামাটিতে রোগী শনাক্ত হওয়ায় দেশের সব জেলায় সংক্রমণ ছড়িয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নমুনা সংগ্রহে বুথ তৈরির কাজ চলছে। ঘরের বাইরে আসতে অক্ষমদের প্রাধান্য দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। দেশে করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় 6,241 জনের নমুনা পরীক্ষায় 790 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন মোট রোগীর সংখ্যা 12,000-এর কাছাকাছি। 24 ঘন্টায় মারা গেছে 3 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন। যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ, 1 জন মহিলা, 2 জন ঢাকার ভিতরের এবং 1 জন ঢাকার বাইরের। স্বাস্থ্য অধিদপ্তরই এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজ করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যারা বেশি অসুস্থ এবং যারা স্পেশাল চিলড্রেন বা যারা কোনোভাবে ডিফারেন্টলি অ্যাবেল তাদের ক্ষেত্রে বা যারা অক্ষম বাইরে আসতে, আমরা তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে বাসায় বাসায় এই নমুনাগুলি সংগ্রহ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনার নমুনা সংগ্রহে বেশ কিছু বুথ তৈরি হয়েছে, আরও বুথ তৈরির কাজ চলছে। এ পর্যন্ত ব্র্যাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 4টি বুথ তৈরি করেছে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে 3টি বুথ তৈরি করেছে, শেখ ফজিলাতুন্নেসা মেমোরিয়াল স্পেশাল হসপিটালে 1টা বুথ তৈরি করেছে এবং এই বুথ তৈরির কার্যক্রম চলমান আছে। এটা সবারই হাতের নাগালে যেন এই বুথগুলো যায়, এইভাবেই স্বাস্থ্য অধিদপ্তর পরিকল্পনা করছে এবং এই বুথের সংখ্যা অনেক বেশি বাড়ানো হবে। এ পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে প্রায় 1 লাখ। এদিকে রাঙামাটিতে 4 জন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন। এর ফলে দেশের সব জেলায় সংক্রমণ ছড়ালো। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আজও দেশের বিভিন্ন স্থান থেকে করোনা উপসর্গ নিয়ে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা, আবার সুস্থ হয়ে ঘরে ফিরছেন অনেকেই। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। মুন্সিগঞ্জের শ্রীনগরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু, তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে একদিনে চিকিৎসক, নার্স সহ নতুন করে আরও 31 জনের করোনা শনাক্ত হয়েছে। সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী সেনবাগে এক যুবক ও বেগমগঞ্জ উপজেলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। টাঙ্গাইলের সখীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মেহেরপুরের গাংনীতে প্রথম 2 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট 5 জন আক্রান্ত হলো। ঝিনাইদহে এক চিকিৎসক সহ 4 জন নতুন করে আক্রান্ত। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 32। সিলেটে নতুন করে আরও 12 জন করোনায় আক্রান্ত। রংপুরে নতুন 7 সহ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 83 জনে, 30টি বাড়ি লকডাউন। নোয়াখালীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ 2 জন করোনা শনাক্ত, জেলায় মোট সংখ্যা 17। মুন্সিগঞ্জে নতুন করে আরও 7 জন সহ আক্রান্ত 204 জন। জয়পুরহাটে নতুন 3 জন সহ মোট 37 করোনা রোগী শনাক্ত। লক্ষ্মীপুরে মোট শনাক্ত 48 জন।
এছাড়া রাজবাড়ীতে 1, ঝালকাঠিতে 12 এবং নাটোরে 10 জন। দিনাজপুরে নতুন আরও 7 সহ আক্রান্তের সংখ্যা 29, সুস্থ হয়েছেন 4 জন। ঠাকুরগাঁয়ে নতুন 2 জন সহ 21 জন আক্রান্ত, সুস্থ হয়ে বাড়ি গেছেন 5 জন। হবিগঞ্জে প্রথম আক্রান্ত করোনা রোগী ট্রাক চালক সুস্থ হয়েছেন। 20 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কুমিল্লার দেবিদ্বার উপজেলাকে হটস্পট ঘোষণা করেছে প্রশাসন। এদিকে করোনা আক্রান্ত রোগী পায় কুমিল্লা নগরীর রায়গঞ্জ বাজার 3 দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। ভালুকায় 2 পোশাক কর্মী করোনা আক্রান্তের ঘটনায় ডেইলি ইয়াং ডাইং পোশাক কারখানা লে-অফ ঘোষণা করা হয়েছে। নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে বরগুনায় আসা 18 জনকে পৌরসভার তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের সেবায় ফেনী ডায়াবেটিক হাসপাতালে চালু হয়েছে 2 শয্যা বিশিষ্ট আধুনিক ভেন্টিলেটর সহ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। জামালপুরে করোনা থেকে রক্ষার জন্য সুরক্ষা বুথ উদ্বোধন করা হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশ সহ পুরো বিশ্বেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এ যুদ্ধে প্রথম সারিতে থাকা চিকিৎসক ও নার্সরা। তবে উপসর্গ থাকা আর আক্রান্ত হওয়া বিষয়টি এক নয়। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত বাংলাদেশি চিকিৎসক গোলাম রাহাত খান এ ব্যাপারে বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে আতঙ্কিত না করার পরামর্শ দিয়েছেন। তো আমাদের দেশে যেটা হচ্ছে যে আমার শ্রদ্ধেয় যারা বাংলাদেশি ভাই বোন সহকর্মী যারা আছেন, আমরা দেখছি যে আসলে আমাদের ডাক্তার সমাজ বা স্বাস্থ্যকর্মীরাই ওভারঅল অনেকেই ইনফেক্টেড এবং ইনফেক্টেড করোনা পজিটিভ অধিকাংশই তাদের কোনো আসলে সিমটম নেই, তারা সুস্থ সবল, যেহেতু একসময় কর্মক্ষেত্রে হয়তো কোনো পজিটিভের সংস্পর্শে এসেছিলেন, এই জন্য তাদেরকে টেস্ট করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারও পজিটিভ, কিন্তু উনি আসলে সিমটম ফ্রি, তখন দেখা যাচ্ছে আইসোলেশনে থাকার পরে উনিও আসলে ভালো হয়ে যাচ্ছে। আমরা কারো পজিটিভ আসলে যদি আমরা ওইভাবে প্রচার করি এবং আমরা যদি আসলে ঘাবড়ে যাই, আমরা জানি আমরা আমাদের সহকর্মীকে খুব কেয়ার করি, আমাদের কলিগদের খুব কেয়ার করি, তার যে জন্য দেখা যায় যে আমরা সবাইকে জানাচ্ছি, ফেসবুকে জানাচ্ছি বা অন্য জায়গায় জানাচ্ছি যে অমুক ভাই বা বোন করোনা আক্রান্ত। কিন্তু পজিটিভ আসা আর আক্রান্ত তো এক না। আক্রান্ত হচ্ছে যার সিমটম আছে, অনেক সিমটম আছে, অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে, সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, আপনার চেস্ট এক্সরে করলে দেখা যাচ্ছে ARDS এর ফিচার্স আছে, অথবা এটিভিয়াল নিউমোনাইটিস এর করোনা নিউমোনাইটিস এর ফিচার্স আছে। দিজ আর দ্য কন্ডিশনস when we can say যে উনি আক্রান্ত বা হি নিডস অ্যাক্টিভ ট্রিটমেন্ট। আসলে উই শুড হ্যাভ এ সেন্সিবল অ্যাপ্রোচ টু এভরি কেস, যাতে মানুষ আমজনতা যাতে ভুল না বোঝে, কারণ আমরা ডাক্তাররাই কিন্তু এই ব্যাপারটা বেশি জানি তুলনামূলকভাবে, ডাক্তার নার্সরা জানি আর কি, আমরা প্যাথোজেনেসিস জানি, এবং তো সেটাই আর কি যে আসলে যত প্রচার হবে তত, কারণ এন্ড অফ দ্য ডে উনি দেখা যাচ্ছে মোর দ্যান 90%ই কিন্তু আপনার যারা হেলথ কেয়ার ওয়ার্কার যারা সাফার হচ্ছেন তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে ইন 10 ডেজের মধ্যে, মোর দ্যান 90%। তো সেটাই আর কি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে আর পরীক্ষার জন্য অপেক্ষমান মানুষের সারি দীর্ঘতর হচ্ছে। ঢাকা 17টি সহ সারা দেশে 33টি PCR ল্যাবে চলছে পরীক্ষা। ল্যাবের সংখ্যা কম হওয়ায় চাহিদা মাফিক পরীক্ষাও করা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ল্যাবের সংখ্যা আরও বাড়াতে কাজ চলছে। মফিউর রহমানের রিপোর্ট। প্রতিদিনই করোনা শনাক্তে নমুনা দিতে এভাবে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। নমুনা সংগ্রহের ল্যাবের এলাকা ছাড়িয়ে লাইন গিয়ে ঠেকেছে মূল সড়কে। কেউ এসেছেন সেহরি খেয়ে, কেউ বা আরও আগে। টোকেন সিরিয়াল নিয়ে প্রথমে ডাক্তার দেখাতে হয়, ডাক্তার পরামর্শ দিলেই কেবল নমুনা সংগ্রহ করা হয়। সারা দেশে 1-2টি করে বাড়তে বাড়তে এখন 33টি PCR ল্যাব বাড়ানো হয়েছে নমুনা সংগ্রহের বুথও। এসব বুথে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ল্যাবে, এরপর ফলাফল। পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া নিয়ে বিরক্তি আছে অনেকেরই। আরো বুথ বাড়ানোর জন্য যাতে মানুষের হয়রানি কম হয় এবং তাড়াতাড়ি টেস্ট হয়। যে লাইনটা আছে ওটা এই রুটটা আসলে পারফেক্ট না, এখানে প্রপার ডিসটেন্স মেইনটেইন করা হচ্ছে না। লক্ষণ উপসর্গ আছে শুধু এমন মানুষরাই নন, আক্রান্তের সংস্পর্শে আসা অনেকেই পরীক্ষা করাতে লাইন ধরেছেন। আমার ওয়াইফ 19 তারিখে পজিটিভ হয়, আমি 20 তারিখে আসি, আসার পরে দেখি আমারও পজিটিভ। একজন তো পজিটিভ রোগী ছিলেন আমাদের, আর আমরা কালকেই জানতে পারছি এটা, এই কারণেই বাসার সবাই মিলেই চলে আসছে। আমার রোগী নিয়ে মেডিকেল দৌড়াদৌড়ি করতেছি, এই কারণে সন্দেহজনক টেস্ট করাইতেছি। বাসায় থেকেও করোনা শনাক্তের সুযোগ রয়েছে, সেই সাথে পরীক্ষার হার আরও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
3 দিনের মধ্যে জ্বরটা ভালো হয়ে যাচ্ছে তাদেরকে বাসায় থাকার জন্য, বাসায় থেকে তাদেরকে আমরা স্যাম্পলটা নিয়ে তাদেরকে নেগেটিভ না পজিটিভ হচ্ছে আমরা দেখব। সরকারি বেসরকারি মিলিয়ে ঢাকায় 17টি ও ঢাকার বাইরে 16টি ল্যাবে কোভিড-19 পরীক্ষা হচ্ছে। এছাড়া ঢাকায় 14টি সহ সারা দেশে বিভিন্ন জেলায় আরও 64টি হাসপাতালে করোনা চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় থমকে গেছে দেশের শিক্ষা ব্যবস্থা। পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হতে পারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে বিপর্যস্ত হয়ে গেছে শিক্ষাসূচি। অনিশ্চয়তার মধ্যে পড়েছে পিএসসি পরীক্ষার্থী সহ শিক্ষার্থীরা। তবে ক্ষতি পোষাতে সংসদ টেলিভিশনে পাঠদানের ব্যবস্থা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রাসেল খানের রিপোর্ট। করোনায় থমকে আছে গোটা বিশ্ব, সবকিছুই বন্ধ। করোনা সতর্কতায় গেল 16 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হতে পারে। করোনা ভাইরাসের ভয়াল থাবায় ছেদরেখা টেনে দিয়েছে ক্ষুদে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। দেশের 1,35,000 প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এখন গৃহবন্দী। আমি টিভি দেখি, সিলেবাস থেকে নিজে নিজে পড়া বের করে পড়ি না। আমরা পরীক্ষার জন্য নিজেরাই ঘরে বসে প্রস্তুতি নিচ্ছি। আমাদের টিচাররা জুম অ্যাপ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাস নেয়, সেখান থেকে আমাদেরকে এইচডব্লিউ দেওয়া হয়, সেই এইচডব্লিউ আমরা করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেবে প্রায় 35 লাখ শিক্ষার্থী। কঠিন এ সময়ে প্রস্তুতি নিয়ে চিন্তিত অভিভাবকরা। পড়তে বলতেছি, পড়াচ্ছি, যতটুকু চেষ্টা করার করতেছি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, গোটা শিক্ষাবর্ষের সূচি এলোমেলো করে দিয়েছে করোনা। নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করা নিয়ে আছে সংশয়। এই সময়টুকু যদি ছেলেমেয়েরা বাসায় পড়াশোনা না করে, শিক্ষকরা যদি তাদেরকে পড়াশোনার ব্যাপারে সহযোগিতা না করেন, ছোট ছোট পরীক্ষার মাধ্যমে যদি পড়াগুলো সঠিকভাবে হয়েছে কিনা সেটা আদায় না করেন, তাহলে এই পরীক্ষার্থীদের জন্য অনেক বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। তবে আশার আলো দেখাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখতে সংসদ টেলিভিশনে পাঠদান করা হচ্ছে নিয়মিতভাবেই। আমি যখন বলছি অন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা ডিজিটাল ক্লাস তৈরি করে সংসদ বাংলাদেশ টেলিভিশনে আমরা প্রচার করছি। এছাড়াও আমরা এডুকেশন মিনিস্ট্রি, আইসিটি মিনিস্ট্রি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মিলে একটি ইউনিক এডুকেশন প্ল্যাটফর্মের কাজ করছি। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অনলাইন শিক্ষা কার্যক্রমকে আরো জোরদার করার পরিকল্পনা আছে অধিদপ্তরের। Can you guess what is the girls? রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। করোনার ক্ষতি মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ সবার মতামতের ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দিলেন ব্যবসায়ীরা। তারা বলছেন, সময় মতো প্রণোদনার অর্থ না দেয়া গেলে এর উদ্দেশ্য ব্যাহত হবে। অন্য ক্ষেত্রে সমস্যা না হলেও প্রণোদনার অর্থ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে চ্যালেঞ্জ দেখছেন ব্যাংকাররা। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকট মোকাবেলায় এরই মধ্যে ছোট বড় সব ব্যবসায়ের জন্য ৭২,০০০ কোটি টাকারও বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এসব প্যাকেজ বাস্তবায়নে চ্যালেঞ্জ কোথায়, এ আলোচনা করতেই ব্যবসায়ী নেতা, ব্যাংকার ও আর্থিক খাত সংশ্লিষ্টদের নিয়ে এফবিসিসিআই এর এই আয়োজন, যাতে উদ্যোক্তা সহজে প্রণোদনা লোন সুবিধা পায়, বিশেষ করে এসএমই। প্রণোদনার প্রায় সব প্যাকেজই ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন শিল্প খাতের জন্য, আর এর বাস্তবায়ন করবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এক্ষেত্রে নানামুখী চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ব্যাংকিং খাত সংশ্লিষ্টরা। আমি তাদেরকে, সেটা ইন্ডিভিজুয়াল হোক এবং কোম্পানি হোক, যখন তাদেরকে আমি অতিরিক্ত লোন দিব, সেই লোনটা রিকভার করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ব্যাংকের। আদায় না হলে যে রিস্কটা রয়ে গেছে, এই দায়িত্বটা কে নেবে, সেটা একটা আমার প্রশ্ন। এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড যাবেন, দেখবেন there is a very strong CMSME credit guarantee scheme launched by the regulator or the government. This is absolutely vital for the growth of CMSME in Bangladesh. তবে চ্যালেঞ্জ যাই থাক, সময়মতো প্রণোদনা প্যাকেজের বাস্তবায়ন না হলে উদ্দেশ্যই ব্যর্থ হওয়ার আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। কেমন করে অ্যাপ্লিকেশন করতে হবে, কেমন করে ব্যাংকে কথাটা বলতে হবে, অনেক ক্ষুদ্র ব্যবসায়ী জানেন না। সেই ক্ষেত্রে একটা হেল্প ডেস্ক যদি এফবিসিসিআই তে খোলা যায় তাহলে ভালো হবে। সেমির ব্যাপারে যে জিনিসটা বলা যাচ্ছে এটা চিরন্তন, কিন্তু এই সমস্যাটা কিন্তু অতিক্রম করতে হবে। এর জন্য
আমার মনে হয় সময় বা কালক্ষেপ করলে এই আমাদের উদ্দেশ্যটা ব্যাহত হয়। কোনো বিশেষ খাতকে সুবিধা দেয়া বা ছাড় নয়, বরং সব খাতের উদ্যোক্তাদের স্বার্থ রক্ষার কথা বলছে এফবিসিসিআই। আপনাকে টুইক করা প্রয়োজন হতে পারে, আউট অফ দ্য বক্স চিন্তা করা প্রয়োজন হতে পারে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ দ্য ইনস্টিটিউশনস অর দ্য অর্গানাইজেশনস। প্রণোদনা সুবিধা যাতে কোনো অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার পরামর্শও দেন আলোচকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গত 1.5 মাসে শুধু ঢাকা মহানগরীর দোকান মালিকরাই পুঁজি খুইয়েছেন 4.5 কোটি টাকা। করোনা পরিস্থিতির মধ্যে দোকানপাট বিপণী বিতান খোলার ঘোষণা আসলেও ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধি মেনে 10 মে থেকে ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিয়েছেন তারা। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। বাংলাদেশে রমজান ও ঈদুল ফিতরকে ঘিরে বইতে থাকে উৎসবের আমেজ। এই উৎসবকালে ব্যবসা বাণিজ্য বাড়তি গতি সঞ্চারিত হয়। গেল বছর এই উৎসবে সব মিলিয়ে 70,000 কোটি টাকার কেনাবেচা হয়েছিল। এবছর এখনও দোকানগুলোতে ঝুলছে তালা। 2.5 লক্ষ যে আমাদের দোকান আছে ঢাকায়, তার প্রায় মালিক এবং শ্রমিক মিলে প্রায় 10 লক্ষ শ্রমিক আছে। তাদের যদি বেতনের আমরা একটা কিয়দাংশ ধরি, সেই হিসাব করলে আমরা 4.5 কোটি টাকা অলরেডি মানে ক্ষুদ্র মাঝারি যে দোকানদার আছে তাদের পকেট থেকে এই টাকাটা চলে গেছে। এমন পরিস্থিতিতে আগামী 10 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলার অনুমোদন দিয়েছে সরকার। সামাজিক দূরত্বটা বজায় রাখা, আমাদের মার্কেটের সামনে মানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা, মার্কেটে মানুষ মানে আমরা অনলি একটা ট্যানেলের চিন্তা ভাবনা ট্যানেল করতেছি, যে ট্যানেলটার ভিতর দিয়ে গেলে ওই মানুষটা জীবাণুমুক্ত হয়ে ঢুকবে। এত কিছুর পরও এবার প্রকৃত ব্যবসা কতটুকু হবে তা নিয়ে সন্দিহান ব্যবসায়ী নেতারা। আতঙ্কের মাঝে অনেকে কেনাকাটা করতে বাইরে যাবে না, সেই হিসাবে আমরা 5 to 10% আমরা ধরেছি কেনাকাটা হতে পারে, কারণ মানুষ কেনাকাটার চাইতে বেশি প্রিপারেশন নিচ্ছেন মেডিকেটেড স্বাস্থ্যর দিকে। ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি মোকাবেলায় এরই মধ্যে এফবিসিসিআই তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বলেও জানান এই ব্যবসায়ী নেতা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপির রাজনীতি এখন টেলিভিশন নির্ভর বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় তিনি নেতিবাচক রাজনীতি পরিহার করে করোনাকালীন এ দুর্যোগে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আমি মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আজ আমাদের চেয়েও পৃথিবীর অন্যান্য দেশে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে করোনা। এসব দেশের কোনো একটি কি আপনি দেখাতে পারবেন যে দেশে সকল রাজনৈতিক দলগুলো নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে? সরকার কি করেছে বা করছে তা বিএনপিকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন নেই। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বৈশ্বিক দুর্যোগ করোনার মধ্যেও সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জীবাণুমুক্তকরণ চেম্বার উদ্বোধন করে করোনার বৈশ্বিক অবস্থা তুলে ধরে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তথ্যমন্ত্রী। সাংবাদিক ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। সবকিছু লকডাউন হলো, সাংবাদিকদের কাজকর্ম লকডাউন হয়নি। তারা কাজ করছেন এবং সংবাদ পরিবেশন করছেন। সেই কারণে ইতিমধ্যে 60 জনের বেশি সাংবাদিক ভাই বোন আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। সরকারকে দুটি জিনিস ভাবতে হয় এবং দুটি জিনিসের নিশ্চয়তা বিধান করতে হয়। একটি হচ্ছে মানুষের জীবন রক্ষা, একই সাথে জীবিকা রক্ষার কথাটাও ভাবতে হয়। করোনা ভাইরাসের সকল স্বাস্থ্যবিধি বাধ্যতামূলকভাবে মেনে চলার শর্তে সারা দেশে বৃহস্পতিবার জোহর ও পরবর্তী সকল নামাজ মসজিদে আদায়ের অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশের শীর্ষস্থানীয় আলেমদের আবেদনের প্রেক্ষিতে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে মসজিদে নামাজ আদায়ের অনুমতির এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সমস্ত আলেমুলামারা মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি পেশ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তিনি কিন্তু এটাকে অনুমোদন করেছেন।
মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আটকে পড়া প্রায় ২৯,০০০ প্রবাসী বাংলাদেশিদের শিগগিরই ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। একুশে টেলিভিশনকে মন্ত্রী বলেন, কোনো শ্রমিক যাতে খাদ্যাভাবে না থাকে সেজন্য কয়েকটি দেশে টাকাও পাঠানো হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। প্রায় ১ কোটি বাংলাদেশি শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। করোনা ভাইরাসের কারণে অনেকেই চাকরি হারিয়েছেন। টানা লকডাউনে অনেকে প্রবাসে দুর্বিষহ জীবনযাপন করছেন। এ অবস্থায় যেসব বাংলাদেশি শ্রমিক দেশে ফিরতে চায় তাদের সবাইকে ফেরত আনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের এখানে কোয়ারেন্টাইন ফ্যাসিলিটিজ একটু কম। আমার ঢাকা শহরে ৩,০০০ প্লাস কোয়ারেন্টাইন এবং সারা দেশে আরও একটু বেশি ২০,০০০ প্লাস। তো আমি অনেকগুলো দেশ থেকে লোক আসতেছে, একসাথে আনলে আমার জন্য মুশকিল হবে। আমরা সামনে নিয়ে আসবো, কিন্তু এই পর্যায়ক্রমে। মন্ত্রী জানান, বাংলাদেশি শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্টে আছেন কুয়েতে। যে ডিটেনশন ক্যাম্পে রেখেছে তাদের ঠিকমতো খাওয়ার দেয় না বলে অভিযোগ আসছে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় টাকা পাঠিয়েছে যে ওদের সবার খাওয়ার জন্য অসুবিধা না হয়। এদিকে করোনা মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে ৩০,০০০ টেস্ট কিট দিয়েছে ভারত। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের কাছে এইসব কিট হস্তান্তর করেন ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস। ৩০,০০০ টেস্টিং কিটস, এই যে করোনা ভাইরাসের টেস্টিং কিটস দিয়েছেন। এর আগে ২ দফায় ৩০,০০০ সার্জিক্যাল মাস্ক, ১৫,০০০ হেড কভার, ১ লাখ ট্যাবলেট, ৫০,০০০ গ্লাভস দেয় ভারত। একই দিনে করোনা মোকাবেলায় ১১টি দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পররাষ্ট্রমন্ত্রী। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। লকডাউন থাকলেও রাজধানীতে বেড়েছে জনসমাগম ও যান চলাচল। কোনো সিগন্যালে যানজটও দেখা গেছে। ফাঁকা রয়েছে চেকপোস্টগুলো। মানুষ বলছে নিত্যপণ্য সংগ্রহ আর অফিসের কাজে বাইরে আসছেন তারা। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে জনসচেতনতায় তৎপর আছেন তারা। আদিত্য মামুনের রিপোর্ট। করোনার প্রভাবে লকডাউন থাকলেও রাজধানীতে দেখা গেছে কিছুটা শিথিল অবস্থা। সড়কে বেড়েছে যান চলাচল। নানা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে মানুষ। স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা অবলম্বন করলেও আশঙ্কায় আছেন অনেকেই। বাসা ঢোকার সময় গিয়ে প্রথমে হাত দেবো, সাবান দিয়ে ভালো করে পা ধোবো। আমি একজন সচেতন, আরেকজন আমার কাছাকাছি দাঁড়ালো, তাইলে কি সতর্ক হলো? অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের মুখে খাবার জোটাতে নেমেছেন পথে। 18,000 টাকা বেতন পাইতাম, ওখানে আমাকে 9,000 টাকা বেতন দিবে। আমি কি বাসা ভাড়া দিব না আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো? এদিকে বিভিন্ন চেকপোস্ট ফাঁকা থাকলেও কিছু কিছু এলাকায় লোকজনকে ঘরমুখে করতে কাজ করছে পুলিশ। আইন অমান্যকারীদের আনা হচ্ছে আইনের আওতায়। আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যাতে যান চলাচল এবং মানুষের চলাচলটা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া হাট বাজার, পাড়া মহল্লায় করোনা সচেতনতায় প্রচারণা চালাচ্ছে সেনাবাহিনী, দিচ্ছে নানা নির্দেশনা। পারস্পরিক দূরত্বটা বজায় রেখে বাজার করতে পারে সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করছি, যারা প্রয়োজনীয় কাজ ব্যতীত অযথা ঘোরাফেরা করছেন তারা যাতে বাসায় ফিরে যান। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এমন কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। করোনার কারণে কষ্টে থাকা নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে যুবলীগ। 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রতিটি ওয়ার্ডের নেতাদের হাতে এসব খাদ্যপণ্য তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে নিম্ন আয়ের সকল মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যুবলীগ সাধারণ সম্পাদক। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন কিশোর কুমার দাস। বিদ্যানন্দর প্রতিষ্ঠাতা কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দিলেও কোনো কারণ উল্লেখ করেননি। তবে গেল মঙ্গলবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেজে জানানো হয় কিশোরই বিদ্যানন্দের প্রধানের পদে থাকবেন। এ বিষয়ে জানতে সংগঠনটির প্রধান কার্যালয়ে গেলে কাউকেই পাওয়া যায়নি। মাহমুদ হাসানের রিপোর্ট। বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। 1 টাকায় নানা ধরনের সেবা চালু করে সমাজসেবায় অবদান রাখতে শুরু করে সংগঠনটি। 1 টাকায় আহার এবং 1 টাকায় আইনি সেবা দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সকালে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়,
বিদ্যানন্দের কাজ বিদ্যা বা শিক্ষা দিয়ে শুরু। এরপর নানাভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। তবে বিভিন্ন সময় সংগঠনটির সঙ্গে ধর্মীয় সংশ্লিষ্টতা খুঁজেছেন এক বিকৃত শ্রেণীর ইন্টারনেট ব্যবহারকারী। আর এ কারণেই প্রতিষ্ঠানের প্রধান পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন কিশোর কুমার দাস। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কিশোরের পাশে দাঁড়ান। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান অনেকেই। পরে প্রতিষ্ঠানটির অফিসিয়াল পেজে জানানো হয় কিশোরী থাকবেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রধান পদে। তবে এ বিষয়ে জানতে ফাউন্ডেশনের কার্যালয়ে গেলে কাউকেই পাওয়া যায়নি, বন্ধ ছিল কার্যালয়টি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা ৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। বুধবার সকাল 10টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। হাবিবুর রহমান মোল্লা শ্বাস প্রশ্বাসের সমস্যা এবং কিডনি জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। রঘুনাথ রায় নামে পুলিশের এই সদস্য বুধবার সকালে মারা যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POM দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ASI রঘুনাথ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। এ নিয়ে পুলিশের 6 সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। লোকসানের মুখে ঢাকা চট্টগ্রাম রুটে পার্সেল ট্রেন বন্ধের পর এবার নতুন রুটে ট্রেনটি চালানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে প্রতিদিন বিকেল 3টায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পার্সেল ট্রেনটি জামালপুরের সরিষাবাড়ি পর্যন্ত যাবে। পথে একাধিক স্টেশন থেকে বিভিন্ন মালামাল পরিবহন করবে ট্রেনটি। রেল কর্মকর্তারা জানান ট্রেনটিতে 6টি বগি থাকবে, এর মধ্যে 5টিতে মালামাল পরিবহন করা হবে। এর আগে 1 মে ঢাকা চট্টগ্রাম রুটে পার্সেল ট্রেনটি চলাচল শুরু করে, কিন্তু লোকসানের মুখে 3 দিন পর ট্রেনটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট দেখা দেয়ায় দেশের বিভিন্ন জায়গায় কৃষকের ধান কেটে দিচ্ছে প্রশাসন ও বিভিন্ন সংগঠন। শেরপুরের সদর উপজেলার নামা শেরিরচর গ্রামে জেলা প্রশাসনের অর্থায়নে কম্বাইন হারভেস্টার মেশিনে অসহায় কৃষকদের ধান কেটে দেয়া হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি নুরুল করিম জুয়েলের নেতৃত্বে এক কৃষকের ধান কেটে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। ঝিনাইদহে এক কৃষকের জমির ধান কেটে দিয়েছে যুবলীগ নেতাকর্মীরা। উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ ঘটেছিল। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। বিশ্বকে করোনা মহামারী থেকে মুক্ত করতে বৌদ্ধ বিহারে না এসে ঘরে থেকে মহামানব গৌতমের স্মরণ প্রার্থনার আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ধর্মগুরুরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বৌদ্ধ ধর্মমতে 2564 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব। তার জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ বৈশাখী পূর্ণিমার এই দিনে হয়েছিল বলে এর অন্য নাম বৈশাখী পূর্ণিমা, আর বহুল পরিচিত নাম বুদ্ধ পূর্ণিমা। মানুষের দুঃখ বেদনাকে নিজের দুঃখ বলে হৃদয়ে উপলব্ধি করেন মহামানব গৌতম বুদ্ধ। জন্ম, জরা, ব্যাধি ও মৃত্যু এই 4টি কারণ উদ্ঘাটন এবং মুক্তির লক্ষ্যে নিমগ্ন হন। এক সময় রাজপ্রাসাদ, বিত্ত, বৈভব, সুখ ও স্বজনের মায়া ছেড়ে সিদ্ধিলাভের পথ অন্বেষণে বেরিয়ে পড়েন অজানা গন্তব্যে। দীর্ঘ 6 বছর সাধনার পর গৌতম বুদ্ধ বোধিপ্রাপ্ত হন। মহামতি বুদ্ধ একটি সৌহার্দ্য ও শান্তির বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। অহিংসা পরম ধর্ম বুদ্ধের এই অমীয় বাণী আজও সমাজে শান্তি প্রতিষ্ঠায় প্রযোজ্য। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, এই ত্রিস্মৃতীয় বিজড়িতকে বলা হয় বুদ্ধ পূর্ণিমা। বিশ্ব মহামারী করোনার কালো থাবায় সংকটে পুরো বিশ্ব, তাই এবারের বৈশাখী পূর্ণিমায় বৌদ্ধ বিহারগুলোতে জনসমাগম হবে না। বুদ্ধ পূজা, শিলগ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশ ও শোভাযাত্রার মতো আনুষ্ঠানিকতা থাকছে না। প্রার্থনা ঘরে বসেও এবং ঘর না যে কোনো স্থানে বসেই
প্রার্থনা করা যায় সারা বাংলাদেশে। তো সবাইকে আহ্বান করেছি তারা যেন বিহারে এসে প্রার্থনা না করার জন্য। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। দেড় মাস ধরে পর্যটক নেই সিলেটের জাফলং, বিছানাকান্দি ও সাদা পাথরের স্পটে। শুনশান নীরবতা পাহাড়ের পাদদেশে। পর্যটন ব্যবসা বন্ধ। কষ্টকর অপেক্ষা ব্যবসায়ী কর্মচারীদের। কখন কাটবে করোনাকাল, আবার মুখর হবে পর্যটন এলাকা, দূর হবে দুঃসময়। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। মেঘালয়ের ডাউকির পাদদেশে সিলেটের জাফলং। এই পর্যটন এলাকাকে মার্চের মাঝামাঝি লকডাউন ঘোষণা করে প্রশাসন। এরপর বেড়াতে আসা পর্যটকরা ফিরে যান। শুনশান জাফলংয়ের ব্যবসা বাণিজ্যে ধস নামে। কর্মহীন হয়ে পড়েন অনেক মানুষ। সম্পূর্ণ কিছুই বন্ধ এবং বর্তমানে একটি মৌসুম, এই মৌসুমে প্রচুর পর্যটক হওয়ার কথা ছিল আমাদের এখানে। পর্যটন খাতের এরা খুবই ক্ষতিগ্রস্ত এবং এদের কেউ খোঁজখবরটুকু পর্যন্ত নিচ্ছে না। বৈশ্বিক করোনা মহামারীর জন্য সরকারের নিষেধাজ্ঞা থাকার কারণে পর্যটন এলাকাগুলো জনশূন্য রয়েছে। একই অবস্থা বিরাজ করছে বিছনাকান্দি ও ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায়। এই দুটি পর্যটন স্পটে মানবেতর জীবনযাপন করছেন বার্কি শ্রমিকরা। আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, মানে এখন পর্যটক না আসাতে আমাদের চলাফেরা খুবই কষ্ট হইতেছে। করোনার কারণে আমরা ব্যবসায়ী যারা আছি, ক্ষুদ্র ব্যবসায়ী, খুব মানবতার জীবনযাপন করতেছি। করোনা সংকটের সময় পর্যটনের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও কর্মীদের টিকে থাকতে হলে সরকারের সহযোগিতা প্রয়োজন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা কারণে সরকারি নির্দেশনায় 1 মাস 10 দিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয়েছে খুলনার পাটকল। করোনা সংক্রমণ রোধে মিল এলাকায় হাত ধোয়া সহ অন্যান্য কঠোর ব্যবস্থা রাখা হয়েছে। একই সাথে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার সব নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যাদের করোনা উপসর্গ ধরা পড়ছে তাদের কাজে যোগ দিতে দেয়া হচ্ছে না বলেও জানায় মিল কর্তৃপক্ষ। খেলার খবর। ইংল্যান্ডের 100 বলের টুর্নামেন্ট দ্য 100-এ দল কিনতে চান বলিউড তারকা শাহরুখ খান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আগেই দল কিনেছেন বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। 2015 সাল থেকে ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিক তিনি। দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি20 লিগেও দল কিনেছিল নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের চোখ ইংল্যান্ডে। ইসিবি ব্যক্তিগত মালিকানায় দল দিতে চায়নি। এখন আর্থিক সংকটের মুখে সিদ্ধান্ত বদলাতে পারে বোর্ড, আর তার অপেক্ষায় আছে নাইট রাইডার্স। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সব জেলায় করোনা সংক্রমণ, 24 ঘন্টায় 790 রোগী শনাক্ত, নমুনা সংগ্রহে হচ্ছে আরও বুথ। করোনা পরীক্ষার জন্য দীর্ঘ অপেক্ষা, চাহিদা মাফিক টেস্টের জন্য বাড়ছে ল্যাবের সংখ্যা। থমকে গেছে শিক্ষা ব্যবস্থা, সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান, অনিশ্চয়তায় পরীক্ষার্থীরা। সবার মতামতে সময় মতো প্রণোদনা বাস্তবায়নের তাগিদ ব্যবসায়ীদের, চলছে ব্যবসা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21erashtv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সংবাদ দেখুন, 21-এর সঙ্গে থাকুন।